ও আমার গল্পপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমি কেয়া চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আর পরবর্তী গল্পে আমি আমার ইমো নাম্বার দিব, শুধুমাত্র যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি আমার নাম্বার দিব এবং তারা আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে। তাই দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। তাহলে চলো আজকের গল্পটি শুরু করি। মামি, তুমি আমার মায়ের মতো, তুমি আমায় জোর করো না, আমি পারবো না মামা বাড়িতে আসলে। কিন্তু আমি সব বলে দিব। মাম বলল, তোর মামা তো দুর্বল পারে না, তাই আজ তোকে দিয়ে বাকি বিষয়টা গল্পেতেই বলছি। সবেমাত্র পড়াশোনা শেষ করে বাসায় বসে আছি, এই অপেক্ষায় যে কোনো এক রাজকুমার আমাকে নিয়ে তার রাজ্যে চলে যাবে। অবশ্য এসব যে শুধু গল্পতেই মানায় তা আমার বিয়ের দ্বারাই প্রমাণিত হলো। কারণ আমার বাবা মা বিয়ের জন্য আমাকে এক বুড়োকে খুঁজে এনে দিল। আমারও পোড়া কপাল। ভেবেছিলাম রাজপুত্রের কথা, আর এখন তো দেখি বুইরা বাবা। যাই হোক বন্ধুরা, সময় মতো আমার স্বামী আমাকে দেখতে এলো, তার কিছু বন্ধু এবং তার বোনের ছেলেকে নিয়ে। বন্ধুরা, যদি সম্ভব হতো তাহলে তার বোনের ছেলের সাথে আমি বিয়ে করে ফেলতাম, কারণ তাকে আমার পছন্দ হয়েছিল। তবে তা সম্ভব নয়, কারণ সে তো আমার বয়সে ছোট। কেন একথা বললাম তা জানতে হলে তোমাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার স্বামীর নাম রিদওয়ান, তার বিরাট এক ব্যবসা আছে। কম করে হলেও 20 থেকে 30 লক্ষ মানুষ তার আন্ডারে কাজ করে, কোনো রকম টাকা পয়সার অভাব নেই তার। আর হয়তো এটাই মূল কারণ তার সাথে আমার বিয়ের। অবশ্য এতটাও বুড়ো নয়, তবে সে একটু দুর্বল প্রকৃতির মানুষ। সময় পার হলে যা হয় আর কি। যাই হোক বন্ধুরা, ধুমধাম করে এটা হয়ে গেল। বিয়ের পর বাংলাদেশের এমন কোনো জায়গা ছিল না যে আমরা ঘুরিনি, টাকার অভাব না থাকায় এসব নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে অবশেষে আমরা বাসায় ফিরলাম। নতুন বাসা আমাকে উদ্দেশ্য করে কেনা হয়েছে, তাও আবার শহরের ভিতরে। এখান থেকে সবকিছুই কাছে, যে কোনো সময় ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাওয়া যায়। আমার স্বামী মাত্র 2 ভাই বোন, সে এবং তার একটা বোন আছে। তার ছোট বোনকে সে ভীষণ ভালোবাসে, আর তার থেকে বেশি ভালোবাসে তার বোনের ছেলেকে। ওই যে বলেছিলাম, আমার বিয়েতে এসেছিল সেই ভাগিনা, বোনের ছেলে, আমার স্বামীর চোখের মণি। পড়তে বসতে যেখানেই পারি তাকে নিয়ে ঘুরে বেড়ায়। শুধুমাত্র আমাদের হানিমুনের সফরেই বাদ পড়ল সে। তবুও তার যদি সাধ্য থাকত তাকেও নিয়ে যেত। ভাগিনা এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে, ভালো কলেজে পড়বে, তাই মামা অর্থাৎ আমার স্বামী তাকে ফোন দিয়ে বলল সে যেন সবকিছু গুছিয়ে আমাদের বাসায় চলে আসে। আমাদের বাসায় আমি এবং আমার স্বামী ছাড়া আর কেউ থাকে না, কাছের মানুষদের কথা বাদ দিলাম। প্রায় 7 থেকে 8 জন কাজ করত আমাদের বাসায়, তার মধ্যে 5 জন ছিল মেয়ে। ইতিমধ্যে আমার নন্দের ছেলে আমাদের বাসায় চলে আসলো। এসে কি মামি মামি কি বলে আমাকে ডাক দিয়ে বলল, হ্যাঁ বন্ধুরা, এটাই সেই ভাগ্নে, আমার স্বামীর চোখের মণি গো। আমি বললাম, আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি তার সবকিছু তার রুমে নিয়ে রাখতে বললাম। আমি বললাম, চলো সাজিদ, রুমে আসো, ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা গল্প করব। সে বলল, ঠিক আছে মামি, চলো। এই বলে আমি তাকে আমার রুমে নিয়ে গেলাম। বললাম, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। সে গোসল করে বের হলো, আমি তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলাম। বললাম, এবার তো তাহলে তোমাকে যেতে দেব না। সাজিদ বলল, আমিও তো এবার যাব, কিন্তু আসিনি। আমি অনেকদিন থেকে এখানেই থাকব, তারপর যাব। এবার পড়াশোনা তো শেষ করতে হবে। এর ভেতরেই সে তার মামার খোঁজ করতে লাগল। সাজিদ মামাকে অনেক বেশি ভালোবাসে, আর আমাকে অনেক সম্মান করে। আমি বাসায় আসার আগেই সে আমার শ্বশুরবাড়ির পুরনো বাসায় আসা যাওয়া করত। প্রহর গুনতে গুনতে রাত হয়ে গেল এবং আমার স্বামী রিদওয়ান বাসায় ফিরল। এসে সাজিদ সাজিদ করে চিল্লাতে লাগল। সাজিদ গিয়ে তাকে সালাম করল। তুই আর যেতে পারবি না, তুই এখান থেকেই লেখাপড়া করবি। তোকে আমি লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানাবো। তুই আমার একমাত্র ভাগিনা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তোর যা লাগে আমাকে বলবি, আমি তোকে দিব। আর বাহিরে বেশি আড্ডা দেয়া চলবে না আগে। তখন বলল, হ্যাঁ মামা, আমি তোমার কথা রাখব। আমারও ইচ্ছা বড় ডাক্তার হওয়ার। তুমি যা বলবে তাই হবে। মামা, ওদের ভালোবাসা দেখে আমার মাঝে মাঝে হিংসা হয়। ইস, আমার স্বামী যদি আমাকে এতটা ভালোবাসত। তারপর আমার স্বামী বলল, চলো সবাই একসাথে ভাত খাবো, আজ তো বিশাল রান্না হয়েছে, তাই সবাই মজা করে খেয়ে নিলাম। পরের দিন আমি তাকে কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে গেলাম। তার মামা তো কোনো সময় পায় না, তাই তার সব দায়িত্ব আমাকেই নিতে হলো।
এর ভেতরে বেশ কিছুদিন পার হয়ে গেছে। সাজিদ নিয়মিত কলেজ যেতে লাগল। একদিন সাজিদ যখন কলেজে ছিল, আমি তার রুমে গেলাম তার রুমটা একটু গুছিয়ে দেওয়ার জন্য। আমি রুমে গিয়ে দেখি কি একটা অবস্থা। আমি বাসার কাজের মেয়ে মর্জিনাকে ডাক দিলাম। সে আমাদের বাসায় কাজের মেয়ে। বললাম, মর্জিনা, আমাকে একটু সাহায্য করো তো। সে বলল, কাকিমা বলেন কি করতে হবে। আমি বললাম, তুমি বিছানাটা পাল্টে দাও। সে প্রথমে একটু না করছিল, পরে আমি জোর গলায় বললাম, কি হলো? বলছি, বিছানাটা পাল্টে দাও। আর তুলতেই যা ঘটল তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। বিছানায় দেখলাম এক বান্ডিল ফুটকা, যার মূল্য বাজারে ৫০ টাকা। ভাগ্নের বিছানায় ফুটকা কেন? এটা দিয়ে কি করে? আমি তো আর বুঝতে বাকি রইলাম না। তারপরও আমি সাজিদের কাছ থেকে সব জানব। এরপর আমি মর্জিনাকে বললাম, যাও, বাইরে যাও। আমি সেগুলো একসাথে করে একটা ব্যাগে ভরে নিলাম আর ওকে বললাম, তুমি রুমটা গুছিয়ে দাও। আমি রুমে শুয়ে ভাবতে লাগলাম, ব্যাপারটা ঠিক বুঝলাম না। ভাগ্নে এসব নিয়ে কি করে? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়। তাই নিজেকে একটু শান্ত করে ভাবলাম, সে একবার বাসায় আসুক, তারপর তার কাছ থেকে কিছু শুনে বিষয়টা ক্লিয়ার হব। সেই দুপুরবেলা সাজিদ বাসায় ফিরল। আমি প্রথমে তাকে কিছু বললাম না, তাকে দুপুরের খাবার খাইয়ে দিলাম। খাওয়া শেষে আমার রুমে ডাক দিলাম। সে আমার রুমে এসে বলল, মামি, কি হয়েছে? আমি বললাম, আচ্ছা সাজিদ, তুমি চেয়ারে বসো, তোমার সাথে কথা আছে। সাজিদ আমার পাশে এসে বসে বলল, মামি, কি বলবে? তারপর আমি তাকে সেগুলো বের করে তার সামনে ফেলে দিলাম। এগুলো দেখে তার চোখ বড়বড় হয়ে গেল। সে মনে হয় আকাশ থেকে পড়েছে। কোনো কথাই বলছে না। আমি বললাম, দেখো সাজিদ, এখন যা ঘটবে সব তোমার আর আমার মধ্যে থাকবে। তুমি এইসব নিয়ে চিন্তা করো না। যা হয়েছে সত্যি তাই বলবে। তোমার মামা এসব কিছু জানতেই পারবে না। তুমি শুধু আমাকে বলো, এইগুলো দিয়ে তুমি কি করো? সে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। আমি বললাম, চিন্তা করো না, নিশ্চিন্তে বলতে পারো গু। তখন সে বলল, দেখো মামি, আমার তো বয়স হয়েছে। আমার এগুলো মাঝে মাঝে দরকার হয়, তাই রেখেছি। আর এগুলো দিয়ে কি করা হয় তা তোমাকে বলা লাগবে না। গিয়ে আমি একটু হালকা রাগ করে বললাম, সাজিদ, খুব বেয়াদব হয়ে গেছে মনে হচ্ছে না? সে বলল, মামি, আমি বেয়াদব নই, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি কোনো অন্যায় কাজ করতে পারি না, মামা আমাকে এই ভুল শিক্ষা দেয়নি। কি? আমি বললাম, তাহলে সত্যি করে বলো, ফুটকা দিয়ে কি করো তুমি? সে মামিকে বলল, মামি, আমি তোমার কাছে কিছু লুকাবো না। আমি একজনকে ভালোবাসি, আর সে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। আমি অঙ্ক না পারলে সে অঙ্ক বুঝিয়ে দিত। আমি তাকে ফুটকা গিফট করতাম। মামি, যে মেয়েটির কথা বলছি সে লেখাপড়ায় অনেক ভালো, আর আমাকে খুব ভালোবাসে গি। মামি তখন চোখ ঘুরিয়ে বলল, তাহলে দেরি কেন? তার নাম খানি একটু বলে দাও শুনি। সে কোনোভাবেই তার নাম বলল না। আমি বললাম, তুমি কি তোমার মুখ থেকে কথা বের করতে বাধ্য করাবে তার সাথে এসব বিষয়ে কথা বলার জন্য? সে আর কিছু না ভেবে বলে দিল মর্জিনার নাম। আরে, ও কি কলেজে পড়ে? ও তো আমার বাসার কাজের মেয়ে। তুমি আমার সাথে মিথ্যা কথা বললে কেন? সাজিদ বলল, মামি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি তোমাকে ভয় পেয়ে মিথ্যা কথা বলেছি। আমি কলেজে কারো সাথে প্রেম করি না, আমার কোনো ভালোবাসার মানুষ নাই। এমনকি সাজিদ বলল, এটাই সত্যি, মর্জিনাকে আমি ভালোবাসি। আমি শুনে কিছু বললাম না। মনোযোগ দিয়ে ভাবলাম, এটা কি এমন কিছু যা আমি বুঝতে পারবো? সাজিদ বলেছিল যে সে মর্জিনাকে ভালোবাসে এবং তার সাথে সম্পর্ক রেখেছে। আমি হঠাৎ করেই অনুভব করলাম কত কিছু আমাদের মাঝে চাপা ছিল যা তিনি কখনো বলেননি। তখন সাজিদ বলল, মামি, আমি জানি তুমি আমাকে বুঝবে। আমি আসলে মর্জিনাকে ভালোবাসি। মায়ের মতো তোমাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু জানো, এটা সত্যি ছিল না। এখন কিছু বললে হয়তো বুঝতে পারবে গু। মামি তখন বলল, কিছু কিছু কথা শুনে চমকে গেছি, কিন্তু আমি তোমার সাথে সব বিষয়েই সৎ থাকতে চাই। এই ঘটনা যদি জানতে পারত তোমার মামা, তখন কি হতো? আমি বললাম, তুমি যা বলছো সেটা হয়তো বেশ জটিল, কিন্তু তোমার মামা এমন কিছু জানলে খুবই ক্ষতি হতে পারে কি? মামি তখন একটু চিন্তা করে বলল, তবে তোমার মামার কাছে যদি কিছু না বলো তাহলে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে পারি। আমি আর পারছি না। এটা যে শুধু মাকে ভালোবাসার কথা নয়, আরও কিছু গভীর বিষয় এখানে আড়াল আছে কি? তখন আমি বললাম, অবশ্যই, তুমি নিজে ঠিক বুঝে বলো। তবে তুমি যদি কাউকে আরও সম্মান করতে চাও, তখন বুঝবে যে সম্পর্কের মূল্যটা কি। সাজিদ কিছু সময় চুপ থাকল। তারপর আস্তে করে বলল, মামি, আমি জানি তুমি আমাকে ভালোর জন্য বলেছ,
কিন্তু আমার এই কষ্টটা আমি মেনে নিতে পারছি না। মর্জিনার সাথে সম্পর্ক চালিয়ে যেতে চাই, কিন্তু জানি তোমার কাছে সত্যি বলা প্রয়োজন ছিল। আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম, তুমি ঠিক বলেছ সাজিদ। এটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার স্বার্থে তোমার মামার কাছে একে তুলে ধরার আগে ভালোভাবে ভাবতে হবে। সে মাথা নিচু করে বলল, মামি, আমার অনেক কিছু শিখতে হবে জানি, তবে আমি তোমার কাছ থেকে সাহায্য চাচ্ছি। এমন সময় মামি আমাকে একটু শান্ত হয়ে বলল, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমার এই বিষয়টা বুঝে তাকে ভালোভাবে বুঝাতে চেষ্টা করব। তবে এক শর্তে, তুমি আর কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। আমি তাকে দ্বিতার সাথে বললাম, ঠিক আছে সাজিদ, তোমাকে যা বলতে হবে আমাকে সব খুলে বলো, আমি তোমার পাশে থাকব। তারপর সাজিদ বলল, আমি আসলে কিছুদিন ধরে বুঝতে পেরেছি যে আমি আসলে মর্জিনার সাথে কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছি। কিন্তু তুমি যদি বলো আমি নিজেকে সামলে নিতে পারব। আমার হৃদয়টা একদিকে দুঃখে ভারী, অন্যদিকে সুখেও একটু একটু ভরপুর হয়ে গিয়েছিল, কারণ আমি জানতাম তার ভবিষ্যৎ ভালো হোক, তবেই আমাদের সম্পর্ক আরও মজবুত হবে। আমি সাজিদকে একে একে সবকিছু বুঝাতে শুরু করলাম। সাজিদ, তুমি যদি সত্যিই মর্জিনার সাথে থাকতে চাও তাহলে তোমার সবকিছু সৎভাবে তার সামনে রাখতে হবে। মিথ্যা কখনো সুখ এনে দিতে পারে না, শুধুমাত্র আরও বিভ্রান্তি তৈরি হয়। সে হ্যাঁ মাথা নেড়ে বলল, মামি, আমি জানি, আর আমি আর কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না। মামি একটু দেরি করে বলল, তুমি যদি সত্যিই আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমার পাশেই থাকব। তবে তোমার উপর অনেক দায়িত্ব আছে, আর কখনো শির উঁচু করে ভাববে না। আমি তাকে শান্তভাবে বললাম, তুমি যা বলছো আমি তাতে পূর্ণ সহমত। তবে তোমার ক্ষেত্রে আরও এক সমস্যা আছে। মর্জিনার সাথে সম্পর্ক টানাপোড়েন চলছে, কিন্তু যদি তুমি এ পরিস্থিতি পরিবর্তন করতে চাও তাহলে একে সঠিকভাবে সামলাতে হবে। এমন সময় সাজিদ বলল, তোমার পরামর্শ অনুযায়ী আমি কাজ করব। তবে একদিন আমি সবকিছু মর্জিনাকে খুলে বলবো, আর যে যেখানেই থাকুক না কেন আমি তার সাথে সম্পর্কটা টেকসই রাখতে চাই। তারপর মামি আমাকে আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিল, তুমি যদি তাকে প্রকৃত ভালোবাসা দাও, তাকে সমর্থন করো, তবেই তোমরা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকতে পারবে। আমার কথা শোনার পর সাজিদ মাথা নেড়ে বলল, ধন্যবাদ মামি, তুমি আমার পাশে আছো। আমি জানি ভবিষ্যতে আমার সিদ্ধান্তগুলো আরও সঠিক হবে। পরের দিন সাজিদ তার রুমে বসেছিল। আমি কিছুক্ষণ তার পাশে বসে রইলাম, তারপর বললাম, তুমি কি ঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছ সাজিদ? যদি তোমার মনে কোনো সংশয় থাকে তাহলে তুমি আমাকে আরেকটু বলো। সাজিদ আমার দিকে তাকিয়ে বলল, মামি, আমি জানি সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আমি কিছুটা দ্বিধায় আছি। মর্জিনার সাথে সবকিছু সঠিকভাবে মোকাবিলা করতে পারব কিনা সেটা জানি না। আমি তাকে বুঝাতে লাগলাম, সাজিদ, সম্পর্ক শুধু ভালোবাসা নয়, এর সাথে বিশ্বাস এবং দায়িত্বও আছে। যদি তুমি মনে করো তোমার সাথে সে থাকতে চায় তবে তুমি অবশ্যই তার পাশে দাঁড়াও, কিন্তু ভুল সিদ্ধান্ত নেয়াটা কোনো কাজে আসবে না। সাজিদ আমার কথা শুনে কিছু সময় চুপ করল। তারপর বলল, মামি, তুমি ঠিক বলেছ। আমি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত, কিন্তু আমি চাই না তার কাছে কোনো ভুল বার্তা পৌঁছাক। আমি তাকে উৎসাহিত করে বললাম, ঠিক আছে, তুমি যা ঠিক মনে করো সেটাই করো। আমি জানি তুমি সঠিক সিদ্ধান্ত নেবে। তারপর সাজিদ আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ মামি, তুমি আমাকে সবসময় ভালো উপদেশ দাও, আমি তোমার কথাগুলো মেনে চলব। সাজিদ তার সিদ্ধান্ত নিয়ে কিছুটা স্বস্তি পেল, এবং আমি দেখতে পেলাম যে সে এবার অনেক দৃঢ় মনোভাব নিয়ে এগোতে চায়। পরের দিন সে আমাকে জানাল যে সে মর্জিনার সাথে সবকিছু পরিষ্কার করবে এবং আর কোনো মিথ্যা বলবে না। আমি তাকে বললাম, তুমি যে পথে যাচ্ছ তা যদি সঠিক হয় তাহলে তুমি অবশ্যই সফল হবে। জীবনে বড় কিছু অর্জন করতে গেলে নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ় থাকতে হয়। সাজিদ হাসতে হাসতে বলল, হ্যাঁ মামি, আমি আর কোনো ভুল সিদ্ধান্ত নেব না। আমি মর্জিনার সাথে শান্তিপূর্ণভাবে সব বিষয় শেয়ার করব। এবার তার মুখে এক ধরনের আত্মবিশ্বাস দেখা গেল। তবে আমি জানতাম এমন পরিস্থিতি সহজ নয়, তাই তাকে আরও একটু সাবধান হতে বললাম, সাজিদ, তুমি যা করতে চাও তাতে অবশ্যই সততা সবচেয়ে বড় বিষয়। তুমি যদি তাকে সম্মান দিয়ে তার সাথেই সৎভাবে কথা বলো তখন কোনো কিছুই সমস্যা হবে না। সাজিদ মাথা নেড়ে বলল, মামি, আমি জানি এই মুহূর্তে আমার সবচেয়ে বড় দায়িত্ব হলো মর্জিনাকে সম্মান দেওয়া এবং আমার নিজের ভুলগুলো শুধরে নেওয়া। তারপর আমি তাকে একটিবারের জন্য চাপ দিলাম না। জানতাম সাজিদ এবার তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেবে।
এক সপ্তাহ পর সাজিদ আমার কাছে এসে বলল, মামি, আমি এখন মর্জিনার সাথে সবকিছু পরিষ্কার করেছি। আমি তাকে সব কথা বলেছি এবং সে আমাকে বুঝেছে। আমি তার মুখের দিকে তাকিয়ে খুশি হয়ে বললাম, ভালো হয়েছে সাজিদ। তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তাতে আমি খুশি। এখন তোমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। সাজিদ ধন্যবাদ জানিয়ে বলল, মামি, আপনার পরামর্শ ছাড়া আমি তো কিছুই করতে পারতাম না। আপনি যে আমাকে এতটা সহানুভূতি দিয়ে সাহায্য করেছেন, আমি কৃতজ্ঞ। তারপর আমি তাকে বললাম, কোনো কিছুই অসম্ভব নয় যদি তুমি সৎ থাকো। আর তুমি তো এটা বুঝেছ, এজন্যই তোমার জীবন এখন আরও সুন্দর হবে। এটা শুনে সাজিদ আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। তার মধ্যে পরিবর্তন ছিল, সে বুঝতে পারছিল যে কখনো কখনো নিজের ভুল স্বীকার করাটাই সবচেয়ে বড় শক্তি। তখন সাজিদ আমাকে বলল, মামি, আপনি জানেন, এখন থেকে আমি আর কোনো ভুল করতে চাই না। আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি এবং এখন আমার জীবনের গন্তব্য স্পষ্ট। ও সাজিদের পরিবর্তন দেখে আমি মনে মনে সন্তুষ্ট হলাম। সে সত্যিই বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছিল এবং এখন সে নিজের জীবন নিয়ে সচেতন। এর পরপরই আমি বুঝতে পারলাম যে তার জীবনের নতুন দিকের শুরু হচ্ছে। একদিন সন্ধ্যায় সাজিদ আমাকে বলল, মামি, আমার কলেজের পরীক্ষা শেষ এবং আমি এখন নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছি। আমি এখন বড় কিছু করতে চাই। আমি তাকে উৎসাহ দিয়ে বললাম, সাজিদ, তুমি যদি সত্যিই কিছু করতে চাও তাহলে তোমার পথে চলতে হবে, দমে যেও না। আমি জানি তুমি সেটা করতে পারবে। সে আমার কথাগুলো হৃদয়ে ধারণ করে বলল, হ্যাঁ মামি, আমি এখন আর কোনো কিছুতে ভয় পাচ্ছি না। আমার জীবনে অনেক বড় লক্ষ্য আছে এবং আমি তা পূরণ করব। এবার সাজিদের মধ্যে এক ধরনের স্থিরতা এবং আত্মবিশ্বাস ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানে এবং সঠিক পথে চলতে চায়। আর আমি তাকে শুধু সাহায্য করে যেতে চাইছিলাম।